হীরাহর সাম্রাজ্য আর রাহিকুল মাখতুম সিরিজ পর্ব ৫। সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য, যিনি ইতিহাসকে বানিয়েছেন শিক্ষা ও আলোর উৎস। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাখতুম সিরিজের নতুন এক অধ্যায়ে প্রবেশ করছি, যার নাম হীরাহর সাম্রাজ্য। এটি ছিল আরব উপদ্বীপের এক প্রভাবশালী রাজ্য, যেখানে রাজনীতি, সভ্যতা ও ধর্ম একত্রে মিশে গিয়েছিল। আপনি কি জানেন, এই হীরা রাজ্যই ছিল সেই স্থান যেখান থেকে আরবের পূর্ব সীমান্তে পারস্য সাম্রাজ্যের প্রভাব বিস্তার পায়, আর নবীজির যুগের পূর্বে এখানকার রাজারা গোত্রসমূহের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করতেন? চলুন ইতিহাসের পাতা উল্টে দেখে নেই কিভাবে হীরা রাজ্য ইসলামের আগমনের ভূমিকা প্রস্তুত করেছিল। হীরাহর সাম্রাজ্য ইরাক এবং উহার পার্শ্ববর্তী অঞ্চলে কুরুশকাভির ৫৫৭ থেকে ৫২৯ খ্রিস্টাব্দ পূর্বাব্দ এর সময় হতেই পারস্যবাসীগণের শাসন ব্যবস্থা চলে আসছিল। এ সময়ের মধ্যে তাদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কাউরুরই ছিল না। তারপর খ্রিস্টাব্দ পূর্ব ৩২৬-এ ইস্কান্দার মাকদুনি পারস্যরাজ প্রথম দারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলে। এর ফলে সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়ে যায়। এ বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে ২৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত। ওই সময় কাহাতোয়ানি গোত্রসমূহ দেশ ত্যাগ করে ইরাকের এক শস্য শ্যামল সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করেন। এদিকে আবার দেশত্যাগী আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারপর যুদ্ধে জয়লাভ করে তারা ফোরাত নদীর উপকূল ভাগের এক অংশে বসতি স্থাপন করেন। এসব হিজরতকারীদের মধ্যে প্রথম সম্রাট ছিলেন কাহতওয়ানি বংশের মালিক বিন ফাহাম তানুখি। তিনি আম্বারের অধিবাসী ছিলেন বা আম্বারের নিকটবর্তী স্থানে। অন্য বর্ণনা মতে তারপর তার ভাই আমর বিন ফাহাম রাজত্ব করেন। অন্য বর্ণনা মতে জাজিমা বিন মালিক বিন ফাহাম। তার উপাধি ছিল আবরাশ ও অজ্জাহা। অন্যদিকে ২২৬ খ্রিস্টাব্দে আর্দশির যখন পারস্য সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন, তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের হৃত গৌরব ও ক্ষমতার পুনরুদ্ধার হতে থাকে। আর্দশির পারস্যবাসীকে একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করেন এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে কুয়াজা গোত্র সাম্রাজ্যের দিকে গমন করেন। পক্ষান্তরে হীরা এবং আম্বারের আরব বাসিন্দাগণ বশ্যতা শিকারের ব্যাপারে নমনীয় মনোমাপ গ্রহণ করেন। আর্দশিরের সময়কালে হীরা, বাদিয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসীগণের রাবিয়ী এবং মুজারি গোত্রসমূহের ওপর জাজিমাতুল ওয়াজ্জাহের আধিপত্য ছিল। এ থেকে এটাই বোঝা যায় যে আরববাসীদের ওপর সরাসরি আধিপত্য বিস্তার করতে চাননি আর্দশির। তিনি এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন যে আরববাসীদের ওপর সরাসরি আধিপত্য বিস্তার করা কিংবা সীমান্ত এলাকা থেকে তাদের লুটোতরাজ বন্ধ করা খুব সহজ সম্ভব হবে না। এ প্রেক্ষিতে তিনি একটি বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করেছিলেন, আর তা ছিল, যদি গোত্র থেকে একজন শাসক নিযুক্ত করা হয়, তাহলে তার স্বগোত্র লোকজন এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে সমর্থন ও সাহায্য লাভ সম্ভব হতে পারে। এর ফলে আরও একটি বিশেষ সুবিধা লাভের সম্ভাবনা ছিল, তা হল প্রয়োজনে রুমিয়গিনদের বিরুদ্ধে তাদের নিকট থেকে সাহায্য গ্রহণের সুযোগ থাকবে। অধিকন্তু সাম্রাজ্যের রোম অভিমুখী আরব অধিপতিদের বিরুদ্ধে ওই সকল আরব অধিপতিদের দাঁড় করিয়ে পরিস্থিতিকে কিছুটা অনুকূল রাখা সম্ভব হতে পারে। এ প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে সময়ের জন্য মজুদ রাখা হতো, যার দ্বারা মরুভূমিতে বসবাসকারী বিদ্রোহীদের দমন করা সহজসাধ্য হতো। ২৬৮ খ্রিস্টাব্দের সময়সীমার মধ্যে জাজিমা মৃত্যুমুখপতিত হন এবং আমর বিন আদি বিন নাসার লাখমি ২৬৮ থেকে ২৮৮ খ্রিস্টাব্দ তার স্থলাভিষিক্ত হন। তিনি ছিলেন লাখম গোত্রের প্রথম শাসনকর্তা এবং তিনিই প্রথম হীরাকে স্ববাসস্থান হিসাবে গ্রহণ করেন এবং সাবুর আর্দুশিরের সমসাময়িক। এরপর কাবাজ বিন ফৈরুজের যুগ পর্যন্ত হীরাহর উপর লাখমিদের শাসন কায়েম ছিল। কাবাজের সময় মজদাকের আবির্ভাব ঘটে। তিনি ছিলেন স্বাধীনচেতা নরপতি। কাবাজ এবং তার বহু প্রজা মজদাকের পৃষ্ঠপোষকতা করেছিলেন। কাবাজ আবার হীরার সম্রাট মুনজির বিন মাউস সামায়ের নিকট এই মর্মে সংবাদ প্রেরণ করেন যে তিনি যেন সেই ধর্ম গ্রহণ করে নেন। কিন্তু মুনজির ছিলেন যথেষ্ট আত্মমর্যাদাবোধ সম্পন্ন প্রকৃতির ব্যক্তি। প্রেরিত পয়গামের কোনো গুরুত্ব না দিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন। এর ফলে এটা দাঁড়ায় যে কাবাজ তাকে তার পদ হতে অপসারণ করে তার স্থানে মাজদাকের এক শিষ্য হারিস বিন অমর বিন হাজার ফিন্দির হাতে
হিরাহর শাসনভার অর্পণ করেন। কাবাজের পর পারস্যের রাজ্য শাসন এসে পড়ে কৃশরাওয়া আনুসরওয়ার হাতে। ওই ধর্মের প্রতি তার মনে ছিল প্রবল ঘৃণা। তিনি মজদাক এবং তার অনুসারীদের এক বড় দলকে হত্যা করেছিলেন। তারপর পুনরায় মুনজিরকে হিরাহুর শাসনভার অর্পিত হয় এবং হারিস বিন আমরকে তার দরবারে আগমনের জন্য আহ্বান জানানো হয়, কিন্তু তিনি বনু কালবা গোত্রের দিকে পলায়ন করেন এবং সেখানেই বসবাস করতে থাকেন। মুনজির বিন মৌদ সময়ের পর নুমান বিন মুনজিরের কাল পর্যন্ত হিরাহুর রাজ্য পরিচালনার দায়িত্ব তারই বংশধরের ওপর ন্যস্ত রাখেন। আবার জায়েদ বিন আদি উবাদি কৃষ্ণার নিকট নোমান বিন মুনজির সম্পর্কে মিথ্যা অভিযোগ করলে কৃষ্ণা রাগান্বিত হয়ে নোমানকে নিজ দরবারে তলব করেন। নোমান গোপনে বনু সাইবাহান গোত্রের দলপতি হানি বিন মাসুদের নিকট গিয়ে নিজ পরিবারের সদস্যবৃন্দ এবং সহায় সম্পদ তার হেফাজতে দিয়ে কৃষ্ণার নিকট যান। কৃষ্ণা তাকে জেলখানায় আটক করেন এবং সেখানেই মৃত্যুমুখে পতিত হন। এদিকে কৃষ্ণা নোমানকে কয়েদখানা আটক করার পর তার স্থানে ইয়াস বিন কাবিসা তাইকে হিরাহুর শাসনকর্তা নিযুক্ত করেন এবং হানি বিন মাসুদের নিকট থেকে নোমানের রক্ষিত আমানত তলব করার জন্য নির্দেশ প্রদান করেন। কিছুটা সূক্ষ্ম মর্যাদা সম্পন্ন লোক হানি তলবি আমানত প্রদান করতে শুধু যে অস্বীকারী করলেন তা নয়, বরং যুদ্ধ ঘোষণা করে বসলেন। তারপর যা হবার তাই হল। ইয়াজ নিজের সুসজ্জিত বাহিনী, কৃষ্ণার বাহিনী এবং মুরজেবানের পুরো বাহিনী নিয়ে অগ্রসর হলেন মোকাবিলা করার জন্য। জুকার নামক ময়দানে উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বনু সাইবাহান বিজয়ী হন এবং পারস্যবাসীগণ অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হন। ইতিহাসে এ যুদ্ধ অতীব গুরুত্বপূর্ণ এ কারণে যে আজমদের বিরুদ্ধে আরবিদের এটাই ছিল প্রথম বিজয়। এ ঘটনা সংঘটিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর। ইতিহাসবিদগণে যুদ্ধের সময়কাল নিয়ে মতভেদ করেছেন। কেউ বলেছেন রাসূল করিমের জন্মের অল্প কিছুকাল পর, অথচ হিরাওর ওপর ইয়াসের আধিপত্য লাভের অষ্টম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনেন। আবার কেউ বলেছেন নবুয়াতের কিছুকাল পূর্বে, এটাই সঠিকতার নিকটবর্তী। কেউ বলেছেন নবুয়াতের কিছুকাল পর, কেউ বলেছেন হিজরতের পর, কেউ বলেছেন বদরের যুদ্ধের পর ইত্যাদি। ইয়াসের পর কৃষ্ণা পারস্যের হিরাহুর একজন শাসনকর্তা নিযুক্ত করেন। তার নাম আজাদবা বিন মাহিবা বিন মেহরাবান দাদ। তিনি 17 বছর অর্থাৎ 614 থেকে 631 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন, কিন্তু 631 খ্রিস্টাব্দে লাখমিদের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং মুনজির বিন নুমান মারুবার মতো একজন শাসনকর্তা কাজ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু এই দায়িত্ব পালনের সময়ানুক্রমে যখন সবেমাত্র অষ্টম মাস অতিক্রান্ত হয়েছিল, এমন অবস্থাতেই তখন ইসলামের বিশ্ববিশ্রুত বীর কেশরী সিপাহসালার খালিদ বিন ওয়ালিদ ইসলামের উপচে পড়া প্রবাহমান ধারার অগ্রদূত হিসাবে হীরায় প্রবেশ করেন। প্রিয় দর্শক, হীরার ইতিহাস আমাদের শেখায় সাম্রাজ্য টিকে থাকে না সম্পদের জোরে, টিকে থাকে ন্যায়, জ্ঞান ও তাওহীদের ভিত্তিতে। যে সমাজ আল্লাহকে ভুলে যায় সে সমাজ ধ্বংস হয়, ঠিক যেমন হীরা হয়েছিল। তাই এই ইতিহাস কেবল গল্প নয়, এটি একটি আয়না যেখানে আমরা আমাদের সমাজের প্রতিচ্ছবি দেখতে পাই। পরবর্তী পর্বে আমরা জানব গাসসান রাজ্য সম্পর্কে, যারা হীরা রাজ্যের বিপরীতে রোমান সাম্রাজ্যের প্রভাবাধীন ছিল। এই দুই রাজ্যের ইতিহাস একসাথে বুঝলে আপনি জানতে পারবেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পুরো আরব উপদ্বীপের রাজনৈতিক চিত্র। তাই প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি। পরবর্তী পর্ব মিস করবেন না, কারণ ইতিহাস জানলে ঈমান বাড়ে আর নবীজির জীবন বুঝলে মন আলোকিত হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।